দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বৈঠক। ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার নির্দেশ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। শেষ হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। জুলাই সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে দলগুলোর কাছে, জানালেন ডক্টর আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক সরকার সহ বেশ কিছু বিষয়ে একমত দলগুলো। যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। কোন দেশের সাথে নির্ভরশীল নয় বিএনপি, বললেন মির্জা ফখরুল। বৈষম্য বিরোধী নেতাদের চাঁদাবাজির ঘটনায় উষ্মা প্রকাশ। আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। নির্বাচন বানচাল বা পিছিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই এনসিপির, বললেন নাহিদ ইসলাম। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই সংস্কার চায় দল। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু। এখনও 3 জনের অবস্থা শঙ্কাজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে চীনা বিশেষজ্ঞ দল। শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। কাল আসামি পক্ষের কথা শুনবে ট্রাইব্যুনাল। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে এসি বিস্ফোরণ নয়, দুর্নীতির নথি গায়েবে আগুন দেয়া হয়েছিল বিয়াম ভবনে, তথ্য পিবিআই এর। নিহত 2 জনের ষড়যন্ত্রে জড়িত। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনার সভায় তিনি এই তাগিদ দিয়েছেন, বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। সভায় সিদ্ধান্ত হয় সেপ্টেম্বর মাস থেকে 1.5 লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেয়ার। উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন, নির্বাচনের সময় ঝামেলা হতে পারে এমন এলাকা চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা। যমুনায় অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রায় 2 ঘন্টার সভায় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর কথা বলেছেন ডক্টর ইউনূস। এ সময় আইন প্রয়োগকারী বাহিনীকে ট্রেনিং ও তাদের দায়িত্বের বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতে নির্বাচন, ট্যারিফ, জঙ্গি সহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিটিংয়ে ইউএস এর বাংলাদেশের যে ট্যারিফ টকস, তারপরে কাউন্টার টেরোরিজম, আমাদের ইলেকশনের প্রস্তুতি, কনসেনসাস কমিশনের যে ডায়ালগগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। প্রফেসর ইউনূস পুরো ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম, এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের 0 টলারেন্স। ব্রিফিংয়ে উপপ্রেস সচিব
আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকাগুলো চিহ্নিতের নির্দেশনাও দিয়েছেন। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন। রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই। যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই রদবদল হবে। ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোতে তাদের তৎপরতা জোরদারের নির্দেশও দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয়, এই কথা স্মরণ করিয়ে দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত চেষ্টাই করা হোক চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল গুটি কয়েক ব্যক্তির নয়, সেখানে ছিল সব বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণ। অন্য এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রই সরকারের মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। গ্রাফিতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টায় বিএনপি মহাসচিব ঢাকার ৬টি এলাকায় লালকালিতে প্রতিবাদী আর দুঃসহ স্মৃতি অঙ্কনের এই উদ্যোগ জাতীয়তাবাদী যুবদলের শাহবাগে, যার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া যুবদলের ৭৯ নেতাকর্মীকে স্মরণ করেন নেতারা। সংযত হয়ে কথা বলবেন, আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে ইজারা দেই নাই। বক্তব্যে বিএনপি মহাসচিব জুলাই অভ্যুত্থানে ছাত্রদের সাথে জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের কথা তুলে ধরেন। ডিবি কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের উপর চালানো নৃশংস নিপীড়নের কথা স্মরণ করিয়ে দেন তিনি। আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেখা দেন নাই। আজকে পত্র পত্রিকায় ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের যে নির্যাতিত নেতা কর্মীরা, যাদের নখ তুলে নেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল, কই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাপে না। কয়েকটি ছেলে, ছাত্র নয়, সেই 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতার গ্রেফতারের ঘটনায় উষ্মা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি কোনো দেশের দিকে তাকিয়ে থাকে না। আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে ছিল মিলাদ মাহফিলের আয়োজন। এ সময় বিএনপি সিনিয়র যুব মহাসচিব বলেন, মানুষের প্রত্যাশা পূরণের পরিবর্তে সরকার অনেক ক্ষেত্রেই নির্বিকার। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্প্রতি সবাই তো জানে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রের যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? এ সময় দখলদার ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এনসিপি নির্বাচন বানচাল বা পেছানোর চেষ্টা করছে, এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল। তাই সবার চেয়ে বেশি নির্বাচন চায় এনসিপি, সেই সাথে চায় সংস্কার আর গণহত্যার বিচারও। জামালপুরে পথসভায় এমনটাই বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর ময়মনসিংহে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জেলায় জেলায় চলছে এনসিপির পদযাত্রা পথসভা। প্রান্তিক মানুষের কাছে যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। দিনের শুরুতে জামালপুর ডাকবাংলোয় অভ্যুত্থানে শহীদ 11 জনের পরিবারের সাথে সাক্ষাৎ করে এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভোটের অনুপাতে হতে হবে সংসদের উচ্চকক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে কিনা সে বিষয়ে ভাববে দল। উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না।
ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। পরে শহরের তমালতলা থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে ফৌজদারি এলাকায় পথসভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচন বানচাল বা পেছানোর চেষ্টা করছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। তাই সবার চেয়ে বেশি নির্বাচন চায় এনসিপি, সেই সাথে চায় সংস্কার আর গণহত্যার বিচারও। বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। পরে গাড়ি বহন নিয়ে ময়মনসিংহে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সেখানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে টাউন হল থেকে বের করা হয় পদযাত্রা। দিনের সবশেষ কর্মসূচি হিসেবে নগরীর টাউন হলে সমাবেশ করে এনসিপি। সেখানে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তা মেনে নেওয়া হবে না। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। কাল টাঙ্গাইল ও গাজীপুরে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জনের অবস্থা আশঙ্কাজনক আর ৩০ জনের অবস্থা স্থিতিশীল। বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। এদিকে গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী শাহিল ফারাবি আয়ান মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে। ২১ জুলাই মাইলস্টোন স্কুলের ক্লাসরুমে বিধ্বস্ত হয় একটি যুদ্ধ বিমান। ঘটনাস্থলে প্রাণ হারান অনেকে। আহতদের ভর্তি করা হয় বিভিন্ন হাসপাতালে। রাজধানীর ৩ হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন ভর্তি আছেন ৩৩ জন। ৩ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের একজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে, আর বাকি ৩০ জনের অবস্থা উন্নতির দিকে। তবে শ্বাসনালী পুড়ে যাওয়া রোগীদের নিয়ে আছে ঝুঁকি। তাদের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি কাজ করছেন ভারত, চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 18 জনের। সবশেষ নাম মাইলস্টোনের শিক্ষার্থী শাহিল ফারাবি আয়ান। গত রাতে মৃত্যু হয়েছে তার। রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। আপনারা জানেন আমরা রাতেই ডিক্লেয়ার করেছি, আমরা তাদের প্যারেন্টসদের সঙ্গে কথা বলেছি এবং যথাসময়ে তাদের মৃতদেহকে দাফন করবার জন্য বাকি ব্যবস্থাপনা যা আমাদের পক্ষে করা সম্ভব আমরা সবই করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 2-1 দিনের মধ্যেই 3 জনকে ছাড়পত্র দেয়া হবে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় জঙ্গি বিমান ঘাঁটি রাখা আবশ্যক দাবি বিমান বাহিনীর। বাহিনীর পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমান্ডার শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন। জানিয়েছেন, মাইলস্টোনে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করবে চীন। এদিকে ভয় শঙ্কা কাটাতে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর তাগিদ দিলেন দুর্ঘটনাস্থল দেখতে আসা অভিভাবক এবং শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তোহিন। যুদ্ধবিমান দুর্ঘটনার পর থেকে প্রতিদিনই মাইলস্টোন ক্যাম্পাসে আসছে দূর দূরান্তের মানুষ। আগত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে দুর্ঘটনাস্থল। কার দোষে কিংবা অবহেলায় ঝরে গেল এতগুলো তাজা প্রাণ, সেই আলোচনায় ঘুরে ফিরে আগতদের মধ্যে।
সরকার দুইটাই জানে, বিমান ট্রেডিং এটাও জানে, আবার স্কুল যে হয়েছে সরকার এটাও জানে। আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতা, সরকার এটা সবসময় তদারকি করা উচিত। কর্তৃপক্ষ মনোযোগী স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার শিক্ষার্থীরা বলছেন অন্য কোনো ভবনে হলেও দ্রুত ক্লাসে ফিরতে চায় তারা। আবার কোন প্লেন এসে আবার এখানে পড়ি, এর জন্য আমাদের ভয় করে। দ্রুত স্কুলটা খুলে দিতে পারে, আমরা যেন স্কুল করতে পারি অনেক ভালো করে। তাড়াতাড়ি খুললে আমাদের মনের ভয় কেটে যাবে। স্কুলটা খুলে দিলে ওরা এদের মনের ভয়টা কাটবে আসা যাওয়ার মধ্যে, এখন তো ওরা ভীতু রয়েছে। এদিকে আহত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য 7 দিনের মেডিকেল ক্যাম্প শুরু করেছে বিমান বাহিনী। এখানকার স্টুডেন্ট প্লাস যারা আহত স্টুডেন্ট, অনেকের যারা বার্ন হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছি, প্লাস এই হসপিটালের অন্য স্টুডেন্টরাও ইচ্ছা করলে চিকিৎসা নিতে পারে, প্লাস হসপিটালের স্টাফরা, টিচাররা সবাই এখানে আমাদের এই কার্যক্রমের মধ্যে থাকবে। বিমান বাহিনীর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে রাজধানী থেকে যুদ্ধবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই। তাছাড়াও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করবে চীন। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য, স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। দুর্ঘটনার জন্য ভবন নির্মাণ নীতিমালাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। মাইলস্টোন অধ্যক্ষের দাবি, রাজুকের নীতি মেনেই ভবন নির্মাণ হয়েছে। শুধুমাত্র টিন শেড ছাড়া, টিন শেড করতে তো আর রাজুকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছুই রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। যদি আপনি আমার বেশি দূরে যাওয়া যাবে না, মেট্রো রেলের যে দুটো ভবন আছে আমাদের দ্বিগুণ, কাজে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা। তবে দুদিন আগে প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন নেয়নি মাইলস্টোন কর্তৃপক্ষ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। 7টি অঙ্গীকারনামা সংযুক্ত করে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া পৌঁছে দেওয়া হয়েছে সকল রাজনৈতিক দলের কাছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনভর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা নিয়ে একমত হলেও প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। দুদক সহ পিএসসি নিয়োগ প্রক্রিয়াকে সাংবিধানিক করার ব্যাপারে দ্বিমত থাকায় সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশন প্রধান আলী রিয়াজ। জানান, সকল রাজনৈতিক দলকে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া প্রদান করা হয়েছে। খসড়ায় সংযুক্ত করা হয়েছে 7টি অঙ্গীকারনামা। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে রাজনৈতিক প্রভাব কমাতে নিয়োগ কাঠামোর পরিবর্তন চায় দলগুলো। এক ব্যক্তির হাতে নিয়োগের সকল ক্ষমতা না রেখে নিয়োগ কমিটি গঠন ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানান নেতারা। প্রস্তাবটার বিষয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিরা সংবিধানের 137 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল সংবিধানে নিয়োগ বিধান যুক্ত না করে আইনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন। পিএসসি, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল, এই চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে 95% রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিবেন যারা দেশের আনুগত্য করবে, কোনো দলের আনুগত্য করবে না। দলীয় বিবেচনা, সাংগঠনিক বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে নিয়োগ যে কমিশন, তাকে পুরোপুরি অনেকটা একটা দলীয় প্রতিষ্ঠানে পর্যবেসিত করা হয়েছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন, এই কথাটার পরিবর্তে একটা সিলেকশন কমিটি গঠিত হলো, সেই সিলেকশন কমিটির কথাটা সংবিধানে উল্লেখ থাকবে। এটা খুব বড় ধরনের সাংবিধানের মধ্যে পরিবর্তন নয়। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকল রাজনৈতিক দল একমত হলেও দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়নি রাজনৈতিক দলগুলো। যারা পিএসসিকে সাংবিধানিক
সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাননি, ঠিক এক্স্যাক্টলি সেম নাম্বার অফ পিপল, সেম গ্রুপ, তারাও দুদককে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিপরীতে কাজ করেছেন। অভিজ্ঞতা হচ্ছে দুদক বিরোধী দলকে দমন করবার জন্য এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য আমরা দেখছি দুদক তারা কিভাবে কাজ করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে একমত সকল রাজনৈতিক দল, তবে সদস্য নির্বাচনের ব্যাপারে বিভিন্ন মতামত দেয় দলগুলো। ত্রয়োদশ সংশোধনীতে রাষ্ট্রপতির যে অবস্থান, তাকে দায়িত্ব দেওয়ার যে সুযোগটা থাকে সেটা তারা রাখতে চাচ্ছেন না। অন্যদিকে কম বেশি প্রায় সকল রাজনৈতিক দলই এই ব্যাপারে একমত যে জুডিশিয়ারিকে, বিচার বিভাগকে যতটা সম্ভব সংশ্লিষ্ট না করা। যদি 4 জন হয় তাহলে 4-1, 5 জন হলে 4-1, আর যদি আপার হাউস 7 জন হয় তাহলে 2-5, এভাবেই একটা সলিউশন আমরা বলেছি। এই কেয়ারটেকার পদ্ধতি নিয়ে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বারংবার নিত্য নতুন প্রপোজাল কমিশনের বৈঠকে হাজির করা হয়েছে। যদি র্যাঙ্ক ওয়াইজের সমাধান না হয় তাহলে প্রেসিডেন্টকে বাদ দিয়া 13 অ্যামেন্ডমেন্টে যাইতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছে, দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়, ফেসিবাদের উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। আগামী বৈঠকে বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো, এমনটাই প্রত্যাশা জাতীয় ঐকমত্য কমিশনের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের সাবেক পুলিশ কমিশনারের নির্দেশ এবং চাপে 5 বার পরিবর্তন করা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে এই তথ্য তুলে ধরেন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর। কাল এ বিষয়ে আসামিপক্ষ ও স্টেট ডিফেন্সের শুনানি শুনবেন আদালত। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের জন্য 7 আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ভয়শূন্য চিত্তে 2 হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যাওয়া রংপুরের আবু সাঈদ হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থানের মুক্তির প্রতীক, হতে হয় প্রথম শহীদ। গুলি খাইছে একটা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সেই হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় সোমবার। হাজির করা হয় গ্রেফতার 6 আসামিকে। তাদের উপস্থিতিতে আদালতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত জানান, মঙ্গলবার শুনবেন আসামিপক্ষ ও স্টেট ডিফেন্সের বক্তব্য। পুলিশ কমিশনারের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন, সাচিবের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন, আরও অনেকে তাকেই রিপোর্ট পরিবর্তনে বাধ্য করেছেন। তিনি দ্বিতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। তৃতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। চতুর্থবার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। উনি বাধ্য হয়ে পঞ্চমবার তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিলেন। সেই ডাক্তার সাহেবকে আমরা সাক্ষী করেছিলাম, যারা বাধ্য করেছিলেন তাদেরকেও আসামি করেছে। এদিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। নির্ধারণ করা হয় অভিযোগ গঠনের তারিখ। আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 2 জন 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে একটি হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 3 আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 3 জনকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিচারক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এসি বিস্ফোরণ নয়, পরিকল্পিতভাবে রাজধানীর বিয়াম ভবনে আগুন দেয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল দুর্নীতির নথিপত্র পুড়িয়ে দেয়া। সেই লক্ষ্যে অফিস সহায়ক আব্দুল মালেক ও ড্রাইভার ফারুক পেট্রোল ঢেলে আগুন দেয়, কিন্তু হঠাৎ বিস্ফোরণে মারা যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পরে এই তথ্য জানিয়েছে পিবিআই। এই ঘটনার মাস্টারমাইন্ড প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে তারা।
গত 27 ফেব্রুয়ারি মধ্যরাতের পর বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর হাতিরঝিলের ব্যায়াম ফাউন্ডেশনের ৫ম তলা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন অফিস সহায়ক আব্দুল মালেক। চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাড়ি চালক ফারুক। নিহতের পরিবার ও সমিতির পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় হাতিরঝিল থানায়। তদন্তের দায়িত্ব পায় পিবিআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সিসিটিভি বিশ্লেষণে বেরিয়ে আসে এর ভয়াবহতা। গ্রেপ্তার হয় জাহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম নামের দুজন। গোয়েন্দারা বলছেন, ব্যায়ামের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলামের নির্দেশে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল ব্যায়াম ফাউন্ডেশনে। ওই রুমটা একটি বদ্ধ রুম ছিল, এসি রুম ছিল, বদ্ধ রুম এবং স্পেসটা খুবই কম। ওখানে যখন পেট্রোল ঢালা হয়েছে, আপনারা জানেন পেট্রোলটা কিন্তু ঢালার সাথে সাথে একটু ভ্যাপার হয়ে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে যায় তখন উপরের দিকে জমা হয় এবং একটি হাইলি ফ্লেমেবল জিনিস। যখনই লাইটার দিয়েছে, ম্যাচ হোক বা লাইট হোক, যেহেতু দুজন মারা গেছে বলা যাচ্ছে না, যখনই আগুন দিয়েছে তখন ওইটা ব্লাস্ট করছে। যদি এসি বিস্ফোরণ হতো তাহলে এসির ইনডোর যেখানে ফিক্স করা ছিল সেটি ক্ষতিগ্রস্ত হতো। পিবিআই জানায়, জাহিদুল ইসলাম তার পরিচিত আশরাফুল ইসলামকে ব্যবহার করে পুরো ঘটনার জন্য। নথিপত্র ধ্বংস করে আর্থিক লেনদেন গোপন করাই ছিল মূল উদ্দেশ্য। এটা অনেক দিনের পরিকল্পনার অংশ। ধরেন যেদিন থেকে কোনো একটা ডিসক্রিপেন্সি উত্থাপন হয়েছে সেদিন থেকে তার মাথায় এই জিনিসটা হয়েছে, কিন্তু এই ডিসক্রিপেন্সিটা কবে কিভাবে উত্থাপন হলো এইটা আমরা ইনভেস্টিগেশন করে বের করতে পারবো যে কতটুকু সময় নিয়েছে। আর আশরাফ এবং জাহিদ একই এলাকার, একই ডিস্ট্রিক্টের, তাদের পূর্ব পরিচয় ছিল। আশরাফ ঢাকায় থাকতো, এই সুযোগটাই জাহিদ নিয়েছেন। গোয়েন্দারা জানিয়েছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ক্ষয়ক্ষতির হলে বেনিফিশিয়ারি কারা, এইটুকু যখন আমরা বের করতে পারবো তখন এর সাথে এই ঘটনার আরেকটি লিঙ্ক আমরা খুঁজে পাবো। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজির মাধ্যমে কেউ অবৈধ সম্পদের মালিক হলে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। গুলশানের সমন্বয়ক পরিচয়ে আলোচিত চাঁদাবাজির ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি জানান, নির্বাচনী প্রশিক্ষণের নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানও শুরু করেছে দুদক। গুলশানে নারী সদস্যের বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের যুগ্ম আহ্বায়ক রিয়াদ সহ 5 জন। এতে নেতৃত্ব দেওয়া রিয়াদ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের এক দরিদ্র পরিবারের সন্তান। ধারণা করা হচ্ছে 5ই আগস্টের পর চাঁদাবাজি দুর্নীতির টাকায় গ্রামে নির্মাণ করেছেন পাকা বাড়ি, আছে দামি বাইকও। এ নিয়ে প্রশ্ন ওঠে দুদকের ব্রিফিংয়ে। মহাপরিচালক বলেন, চাঁদাবাজি দুদকের এখতিয়ারভুক্ত অপরাধ নয়, তবে এর মাধ্যমে কেউ আয়ের চেয়ে বেশি সম্পদের মালিক হলে তা খতিয়ে দেখতে পারেন তারা। চাঁদাবাজির বিষয়টা দুদকের এখতিয়ারভুক্ত নয়, তবে যদি কেউ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত। তো এই বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সে বিষয়ে আমাদের অনুসন্ধান করতে কোনো অসুবিধা নেই। মহাপরিচালক জানান, একাদশ জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ ভোটের সময় রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। প্রতিষ্ঠানটির অভিযোগ এর সাথে জড়িত তখনকার সিইসি নুরুল হুদা সহ কমিশনাররা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সচিব ও অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের 7,47,57,000 টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা সহ গৃহায়ন কর্তৃপক্ষের 4 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ, তারা 16 বছর ধরে পল্লবীতে দখল করা জমি থেকে অবৈধভাবে 37 কোটি টাকা ভাড়া আদায় করেছেন। 7 একর সরকারি জমি দীর্ঘ 16 বছর যাবৎ অবৈধভাবে বুক দখলে রেখে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ গৃহীত হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে এর বাস্তবায়নের কথা বলা হয়েছে সনদের খসড়ায়। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়। সনদের খসড়ায় 7টি অঙ্গীকারনামার কথা উল্লেখ করা হয়েছে। গেল প্রায় 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনও তুলে ধরা হয়েছে জুলাই জাতীয় সনদের খসড়ায়।
জুলাই সনদের খসড়ার পটভূমিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের পর গেল 53 বছরেও গড়ে তোলা যায়নি সাম্য ও মানবিক মর্যাদার সম্পন্ন রাষ্ট্র কাঠামো। ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল। বলা হয়, গেল 1.5 দশক আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করে বিচার, নির্বাচন সহ প্রায় সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের মানবাধিকার হরণ, গুম খুনের মাধ্যমে বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল এ সময়ে। খসড়ায় জানানো হয়, সার্বিক সংস্কারের লক্ষ্যে বিভিন্ন সেক্টরে 166টি সুপারিশ স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে বলে জানানো হয়। এতে 7টি অঙ্গীকারনামা লিপিবদ্ধ করা হয়েছে, যার মধ্যে আছে ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ 2025-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা, বিভিন্ন সেক্টর নিয়ে যেসব সুপারিশ বা প্রস্তাব দেওয়া হয়েছে তার পরিমার্জন, সংযোজন, বিয়োজনের প্রতিশ্রুতি এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের 2 বছরের মধ্যে এসব সম্পূর্ণ করার প্রতিশ্রুতি। সনদ গৃহীত হওয়ার পর লিপিবদ্ধ সুপারিশ বা প্রস্তাব পরবর্তী 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকারের কথা বলা হয়েছে সনদের খসড়ায়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কয়েক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা, ডুবেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। দিনভর চরম ভোগান্তিতে ছিল কর্মজীবী মানুষ। এ চিত্র চট্টগ্রাম মহানগরীর 5 লাইশ আবাসিক এলাকার। সড়ক ডুবে যাওয়ায় নৌকা দিয়ে চলাচল করেন ভুক্তভোগীরা। অতীতের চট্টগ্রাম শহরে অনেক নৌকা চলছিল, বর্তমানে নৌকা চলতেছে পানির পরিস্থিতির কারণে। সবাই উঠতেছে, বেশি নিতে আসে না, 20 টাকা করে ভাড়া নিতে আসে। ভাই হাঁটতে পারতেছে না, গাড়ি চলাফেরা করতে পারতেছে না, আর আমার তো কাজে যেতে হচ্ছে সেই কারণে। আগের রাত থেকে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয় বন্দরনগরীর বিভিন্ন এলাকায়। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পানির কারণে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। পানি যাতায়াতের কোনো ব্যবস্থাগুলো ভালো করে ঠিক পরিচর্যা হচ্ছে না। আমরা কলেজ থেকে এক্সাম দিয়ে বের হয়েছি, কি কোন ধরনের পানিগুলো আসতে চায় আল্লাহ জানে। সকালের ভারী বৃষ্টি চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় বরিশাল নগরবাসীর। পানিতে তলিয়ে যায় সদর রোড, কাকলির মোড়, বগুড়া রোড সহ নিচু এলাকাগুলো। বাসাবাড়ি, দোকানপাটেও ঢুকে পড়ে পানি। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল ভরাটকে দায়ী করছেন বাসিন্দারা। রাস্তাঘাটে বাইরেইতে পারি না, বাচ্চারা বাইরেইতে না, স্কুলে যাইতে পারে না, ভিজে ফুরিয়ে যায়। আসা যাওয়া খুবই কষ্ট হয়, অনেক সময় ড্রেনে পড়ে যাচ্ছে, পানি জমে থাকে, দেখা যাচ্ছে না, রাস্তা বোঝা যায় না। বৃষ্টিতে ঝালকাঠি শহরের চাঁদকাঠি, বাঁশপট্টি রোড সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন পৌরসভার বাসিন্দারা। টানা বর্ষণে ভোগান্তির সৃষ্টি হয়েছে নোয়াখালী শহরের বিভিন্ন এলাকাগুলোতেও। এদিকে বৃষ্টিতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে মেরামতের কাজ শুরু করেছে সেনাবাহিনী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছে। সংস্কার ইস্যুতে ঐক্যমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে, এসব কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে বৈঠকের বিষয়ে প্রেস ব্রিফিং করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনের সময় নিরপেক্ষতা ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে নানা দিক উঠে আসে বৈঠকে। এছাড়া অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাংলাদেশের সম্ভাবনা ও আন্তঃবাণিজ্য বৃদ্ধিতে দুজনেই জোর দেন। শেষ হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গামিনী ডি সিলভা অধ্যায়। এক প্রকার বিরক্ত হয়েই মিরপুর থেকে সরিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে গামিনীকে। হোম অফ ক্রিকেটের উইকেটের উপর বিরক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। তার মতে এই উইকেট পাশমার্কও পাবে না। বিসিবির কোনো সভাপতি উইকেট দেখছেন, পিচ কিউরেটরকে ডেকে এনে খুঁটিনাটি বোঝার চেষ্টা করছেন। বাংলাদেশ ক্রিকেটে এই দৃশ্য বোধহয় এটাই প্রথম। সোমবার হোম অফ ক্রিকেটে ঘটল সেটাই। কিন্তু প্রশ্ন ওঠে, ভালো উইকেট বানাতে না পারলে যদি হলুদ কার্ড, লাল কার্ড দেওয়া হতো, গামিনী ডি সিলভার ভাগ্যে কি জুটত? স্লো লো উইকেট বানানোয় পারদর্শী এই পিচ কিউরেটর তো বছরের পর বছর ধরে ক্রিকেট পাড়ায় নিন্দিত। উইকেটটা কেন বানাই? আমরা একটা ভালো ক্রিকেট দেখার জন্য। আপনি যদি বলেন যে উইকেট বানাতে গিয়ে কাউকে হলুদ কার্ড বা লাল কার্ড দেওয়া উচিত, কেউ হয়তো 10টা 12টা লাল কার্ড খেয়ে বসে আছে অলরেডি।
এত বিতর্কের পরও মিরপুরে 1 যুগ পার করা গামিনীর চুক্তি সম্প্রতি বাড়ানো হয়েছে আরও একবার। কিন্তু প্রতীকী লাল কার্ড অবশ্য শ্রীলঙ্কান পিচ কিউরেটর এক প্রকার দেখতেই যাচ্ছেন। শেষ পর্যন্ত তার মিরপুরে থাকা হচ্ছে না। জানা গেছে এক প্রকার বিরক্ত হয়েই মিরপুর থেকে সরিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে গামিনীকে। উইকেট যদি একটা প্রধান কারণ হয় একটা ক্রিকেটারের একটা ক্রিকেট টিমের মান উন্নয়নের ক্ষেত্রে, আমার মনে হয় আমরা পাস মার্ক পাবো না কোথাও। তবে এটা ঠিক আপনি যে কথা বললেন, যে চিটাংয়ের কথা বললেন, ইভেন সিলেটে আমি গিয়েছি, বগুড়াতে দেখেছি, আমি রাজশাহীতে দেখেছি। দিস আর ফ্যান্টাস্টিক উইকেটস। তবে এই উইকেটগুলো পরিচর্যা করার জন্য কিন্তু এখানে রেগুলার খেলা হওয়া উচিত। ম্যাক্সিমাম বড় বড় খেলা হয় মিরপুরে, যেখানকার উইকেট আমার কাছে মনে হয় খুবই বিলো স্ট্যান্ডার্ড। দীর্ঘদিন ধরে এসিসি আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন আমিনুল ইসলাম বুলবুল বিরক্ত মিরপুরের উইকেটের মাটি নিয়েও। সভাপতির মতে কালো মাটির উইকেট টি-20 ক্রিকেটের জন্য অনেক বড় বাধা। আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেটটার মাটি হচ্ছে কালো। আপনি আন্ডার লাইটে যখন খেলেন তখন সাদা বলটা ওই কালো মাটিতে যখন কিছুক্ষণ লাগার পরে, এটা কিন্তু 20-20 খেলা, এখানে একটা বল ব্যবহার করা হয়, কিছুক্ষণ পরে বলটা কিন্তু কালো হয়ে যায়। এতে ব্যাটার যারা ধরেন 15, 16, 17, 18 ওভারগুলো খেলে খুব ডিফিকাল্ট হয় খেলার জন্য। একজন বোর্ড প্রেসিডেন্ট যখন উইকেট নিয়ে ক্ষোভ ঝাড়েন, বোঝাই যায় একটা রান করতে নাইম নাসিরদের কতখানি কষ্ট করতে হয়। বুলবুলের ভাবনা, পারফরমেন্স যদি চাইতেই হয় আগে বাড়াতে হবে ফ্যাসিলিটিস। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।